কল্পনা করুন, একজন মানুষ ভোর থেকে রাত পর্যন্ত বসে আছেন তাঁতের সামনে। তার আঙুল চলছে, সুতো যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। একটা ফুল ফুটছে কাপড়ের বুকে, ধীরে, খুব ধীরে। এই একটা ফুল ফোটাতে লাগবে সারাদিন, আর পুরো শাড়ি বুনতে লাগবে 6 মাস। দুজন কারিগর, একটানা, প্রতিদিন। এই শাড়ির নাম জামদানি। একসময় মুঘল সম্রাটের দরবারে যেত এই কাপড়। ইউরোপের রাজারা এর জন্য সোনা দিতেন। কিন্তু প্রশ্ন হলো, এই শিল্প কি টিকে আছে? যে কারিগররা এটা বোনেন তারা কেমন আছে? আজ সেই গল্পটাই বলবো। 500 বছরের পুরনো একটি শিল্পের গল্প, যা বাংলাদেশের হাতে বোনা। জামদানি এত পাতলা ছিল যে মুঘল আমলে এটাকে বলা হতো বোনা বাতাস। একটা আংটির ভেতর দিয়ে গোটা শাড়ি টেনে বের করা যেত। ব্রিটিশ শাসনে জামদানি প্রায় হারিয়ে গিয়েছিল। কারখানার সস্তা কাপড় এই শিল্পকে মেরে ফেলতে চেয়েছিল। তবুও টিকে গেছে কিভাবে? জামদানির নকশা কোথাও লেখা থাকে না, কোনো কাগজে নয়, কোনো বাইরে নয়। শুধু থাকে কারিগরের মাথায়, প্রজন্ম থেকে প্রজন্মে। 2013 সালে ইউনেস্কো জামদানিকে মানবজাতির অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করেছে। এর ইতিহাস, গল্পটা শুরু হয় প্রায় 500 বছর আগে। মুঘল আমলে ঢাকা ছিল সমৃদ্ধ বাণিজ্য নগরী। সেই সময় ঢাকার কারিগররা তৈরি করতেন অবিশ্বাস্য পাতলা একটি কাপড়। সুতো এতটাই সরু যে চোখে প্রায় দেখা যেত না। এই কাপড়ের নাম ছিল মসলিন। আর মসলিনের উপর যখন ফুলের নকশা বোনা হতো, মুঘল সম্রাটরা এই কাপড় পরতেন, দরবারের বেগমরা এই শাড়ি গায়ে দিতেন, আর ইউরোপের বণিকরা এই কাপড়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতেন। সেই সময় জামদানির দাম ছিল সোনার চেয়েও দামি। একটি শাড়ির বিনিময়ে পাওয়া যেত 1 বিঘা জমি। এই কাপড় ছিল বাংলার গর্ব, বাংলার পরিচয়। কিন্তু এই গর্বের শিল্পে একদিন নেমে এলো অন্ধকার। সেটা হলো ইংরেজদের হাত। সেই গল্পটা অনেকেই জানেন না। যখন শিল্প মরতে বসেছিল, ব্রিটিশ শাসনে ইংল্যান্ডের কারখানায় তৈরি সস্তা কাপড় বাংলার বাজারে ঢুকে পড়ল। হাতে বোনা কাপড় বিক্রি হতো না, কারিগরদের আয় কমে গেল, অনেকে তাঁত ছেড়ে অন্য কাজে চলে গেলেন। একসময় যে শিল্পে লক্ষাধিক কারিগর কাজ করতেন, সেখানে টিকে রইল মাত্র কয়েক হাজার জামদানি। জামদানি শাড়ি প্রায় হারিয়ে গিয়েছিল, কিন্তু হারায়নি। কারণ কিছু পরিবার ছিলেন যারা বংশ পরম্পরায় এই শিল্প ধরে রেখেছিলেন। গরিব থেকেছেন কিন্তু তাঁত ছাড়েননি। তাদের জিজ্ঞাসা করলে বললেন, এই তাঁত আমার বাবার। আমি কিভাবে ছেড়ে দিই? এই জেদ, এই ভালোবাসা, এটাই জামদানিকে বাঁচিয়ে রেখেছে। 500 বছরেও এই শিল্প মরেনি, কারণ মানুষ মরতে দেয়নি। কারিগরের জীবন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোর 6টা, কারিগর বসেছেন তাঁতের সামনে। তার পাশে বসেছেন তার ছেলে। 10 বছর বয়স থেকে এই কাজ শিখছে সে। কোনো বই নেই, কোনো ক্লাস নেই, শুধু বাবার হাত দেখে শেখা। জামদানির নকশা কখনো কাগজে লেখা হয় না, প্রতিটি নকশায় থাকে কারিগরের মাথায়। চোখ বন্ধ করলেও তিনি জানেন এরপর কোন সুতো কোথায় যাবে। একটা জামদানি শাড়ি বুনতে লাগে 2জন কারিগর। একজন একা পারবেন না, কারণ একজন সুতো দেন, আরেকজন সুতো টানেন। এটা দলের কাজ, এটা বিশ্বাসের কাজ। প্রতিটি ফুল বোনা হয় আলাদাভাবে, তাঁতের মূল সুতোর সঙ্গে বাড়তি সুতো দিয়ে। এই কৌশলকে বলা হয় অতিরিক্ত ওয়েফট। পৃথিবীর আর কোনো কাপড়ে এভাবে নকশা করা হয় না। একটি শাড়িতে থাকতে পারে 10,000-এরও বেশি ফুল। প্রতিটি ফুল আলাদা, প্রতিটি সুতো আলাদা। এই শাড়ি পরলে বুকে অনুভব করা যায় 2জন মানুষের 6 মাসের জীবন। কারিগর জিজ্ঞেস করলাম, এই কাজ কঠিন না? তিনি হাসলেন, বললেন, কঠিন তো, কিন্তু শাড়ি শেষ হলে যখন দেখি, মনে হয় দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস আমার হাতে তৈরি হয়েছে। জামদানি আজকের দুনিয়ায়। 2013 সালে ইউনেস্কো জামদানিকে মানবজাতির অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করল। পৃথিবী স্বীকার করল, এই কাপড় শুধু একটি পণ্যই নয়, এটি মানবজাতির সৃজনশীলতার একটি মহান প্রমাণ। আজ ঢাকার ফ্যাশন হাউসে জামদানি বিক্রি হয়। লন্ডন, নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা কিনে নিয়ে যান। কিন্তু যে কারিগর বুনলেন, তার ঘরে কি আলো জ্বলে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একটি জামদানি শাড়ি বিক্রি হয় হাজার হাজার টাকায়, কিন্তু কারিগর পান মাত্র কয়েকশো টাকা। এই অসাম্য বদলানো দরকার। কারণ জামদানি বাঁচাতে হলে কারিগরকে বাঁচাতে হবে। এই শিল্প যদি লাভজনক না হয়, একদিন কেউ আর তাঁত ধরবে না। আপনার কাছে একটাই প্রশ্ন রেখে যাই, আপনার পরিবারে কি জামদানি শাড়ি আছে? নিচে মন্তব্য জানান, সেই শাড়ির গল্পটা শুনতে চাই।